কেউ কিচ্ছু বলেনি। আমার ভালো লাগছে না আপু, কিচ্ছু ভালো লাগছে না। ত্রিধার ভ্রুজোড়া গুছিয়ে আসে। সে কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে কাঁদছো কেন? কি হয়েছে? প্রত্যাশা এখনো ত্রিধার কোলে মুখ গুজে। ত্রিধা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা? মন খারাপ বুঝি? হুম। খুব মন খারাপ? হুম। মন খারাপের কারণটা কি আপুকে বলা যাবে? দেখি মুখখানা এবার তোলো দেখি। প্রত্যাশা ধীর গতিতে মাথা তোলে। ত্রিধা দুহাতে আজুড়ে ওর মুখখানি নিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ইস, দেখো তো এইটুকুতে ফুলটা কেঁদে কেটে মুখের কি অবস্থা বানিয়ে ফেলেছে। এই ফুলটাকে কাঁদলে কি ভালো দেখায় নাকি? এই ফুলটাকে সব সময় হাসলেই ভালো লাগে। ফুলটা সব সময় কি সুন্দর করে খিলখিলিয়ে হাসে। আজ হঠাৎ কি হলো মিষ্টি ফুলের? কি নিয়ে এত মন খারাপ শুনি যে এভাবে কাঁদছে? একবার বলেই দেখো, একেবারে মন খারাপ ভ্যানিশ করে দেব দেখো। ত্রিধার কথায় কাঁদতে কাঁদতে একটুখানি ঠোঁট এলিয়ে হাসে প্রত্যাশা। কথাগুলোয় যেন ওর মন খারাপ অর্ধেক দূর হয়ে গেছে। সকালের সেই চা কাণ্ডের পর থেকেই সারাটা দিন তার মন উদাস হয়েছিল। অবশেষে এখন সন্ধ্যাবেলা ত্রিধাপুর কাছে আসলো। আপুর কাছে এসে সে আর নিজেকে আটকে রাখতে পারেনি, কেঁদে ফেলেছে হু হু করে। সে তো ভেবেছিল এই বাড়িতে তাকে কেউ ভালোবাসে না, সবাই তাকে বিরক্ত মনে করে। কিন্তু এই তো ত্রিধা আপু তাকে কত ভালোবাসে। প্রত্যাশার বিষণ্ণ মনে একটুখানি আনন্দের ঝিলিক খেলে যায়। সে ত্রিধাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো আপু, খুব 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 ভালো। ত্রিধা একটু অবাক হয় বটে, তবে সেটাকে খুব একটা পাত্তা না দিয়ে একটুখানি হেসে বলে, সেটা তো আমি জানি, কিন্তু এবার তোমার মন খারাপের কারণটা বলো তো দেখি। তোমার মনটা ভালো করতে পারি কি না দেখি। প্রত্যাশা ত্রিধার বুক থেকে মাথা তুলে মাথা নিচু করে বসে। সকালের ঘটনাটা বলবে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। ত্রিধা ফের জিজ্ঞেস করে, কি হয়েছে? কি ভাবছো? তেমন কিছু নয় আপু, আসলে আজ সকাল থেকে মা বাবার কথা মনে পড়ছিল, তাই একটু মন খারাপ। বাবা মার কথা মনে পড়েছিল? হুম। আচ্ছা প্রত্যাশা, তোমার মন খারাপ হলে চাচা চাচি কিভাবে তোমার মন ভালো করতেন? প্রত্যাশার বোধ হয় প্রশ্নটি খুব পছন্দ হয়। সে উৎফুল্লিত কণ্ঠে বলে, আমার যখন মন খারাপ করতো তখন মা আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করতো। কিন্তু জানো, আমি মোটেও খেতে চাইতাম না, মুখ ফুলিয়ে বসে থাকতাম। মা আমাকে খাবারগুলো খাওয়ার জন্য খুব সাধতো, তবুও খেতাম না। শেষমেশ জানো মা কি করতো? মা আমাকে শুনিয়ে শুনিয়ে হাফসাকে ডাকতো খাবারগুলো খাওয়ার জন্য। তখনই আমি সেগুলো রাগ দেখিয়ে নিয়ে নিতাম। আর মা বকলে যখন মন খারাপ করে বসে থাকতাম তখন বাবাই আমার মন ভালো করতেন। বাবা আমাকে সাইকেলে করে ঘুরতে নিয়ে যেতেন। সারা বিকাল বাবার সাইকেলে করে নদীর ধারে বাজারে বাজারে ঘুরতাম। সন্ধ্যা হলে ফেরার সময় বাবা ঘুগনির দোকানে সাইকেলে থামাতেন। ওখান থেকে ঘুগনি ফুচকা এগুলো খেতাম। জানো, আমাদের ওখানে রতন কাকা কত সুন্দর ঘুগনি বানান। ওনার দোকানের ঘুগনি খেলেই তো আমার মন ভালো হয়ে যেত। তোমার ঘুগনি খেতে বুঝি খুব ভালো লাগে সোনা? হ্যাঁ তো, খুব ভালো লাগে। প্রত্যাশা, হ্যাঁ আপু, ঘুরতে যাবে? চলো ঘুগনি খেয়ে আসি। আমাদের এখানে তোমার রতন কাকার ঘুগনি না পেলেও বেশ কিছু স্টল বসে, সেখানেও দারুণ ঘুগনি বানায়। যাবে নাকি? সত্যি যাবে? হ্যাঁ চলো যাই। পূর্ণ ভাইয়া আর শুক্তি আপুও যাবে? হ্যাঁ চলো, আমরা সবাই যাব। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ খুব মজা হবে। চলো তাহলে। প্রত্যাশার উৎফুল্লিত কণ্ঠের দিকে তাকিয়ে মনটা ভার হয়ে আসে ত্রিধার। এই মিষ্টি ফুলটার জীবনে এত কাঁটা কেন? প্রত্যাশাদের স্ট্রিট ফুড খেতে যাওয়ার পথে বাদশাদে তূর্ণ। ত্রিধা ওকেও সাথে নিতে চেয়েছিল, তবে সাথে নিতে চাওয়াটাই বোধহয় ওর ভুল ছিল। ওকে সাথে না নিতে চেয়ে যদি ওরা নিজেরাই চলে যেত তবে বোধহয় ভালো হতো। ত্রিধা তূর্ণের ওপরে এ নিয়ে বেশ তিক্ত বিরক্ত। সে বিরক্ত কণ্ঠে শুধায়, এই কি সমস্যা তোর বলতো? যাবি না কেন? ঠিক আছে তুই যাবি না মানলাম, কিন্তু আমাদের যেতে দিস না কেন? সমস্যা নিশ্চয়ই কিছু আছে, সেজন্যই যেতে দিচ্ছি না। এ নিয়ে এত ডেসপারেট হচ্ছ কেন? ডেসপারেট হবই না বা কেন? আমি মেয়েটাকে কত বড় মুখ করে বললাম আমি ওকে নিয়ে স্টলে ফুড খেতে যাব। মেয়েটা কত খুশি হয়েছিল জানিস? ও
ও তো আমার জন্য অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করছে। ও ঠিকই বলেছিল, তুই আসলেই একটা ঝামেলা। তোকে সাথে নিতে চাওয়াটাই ভুল হয়েছে আমার। কি? ও আমাকে ঝামেলা বলেছে? হ্যাঁ, আসলেই তুই একটা ঝামেলা। সব সময় সব কিছুতে ঝামেলা পাকাস। ওকে ফাইন, আমি যখন ঝামেলাই, তাহলে তোমাদের যাওয়ার বেলায় একটা ঝামেলা অবশ্যই পাকাবো। ঝামেলাটা হলো, তোমরা এই রাতের বেলায় কোথাও যেতে পারবে না। এই, তোর অনুমতি নিয়ে যেতে হবে নাকি? দরকার পড়লে তাই যেতে হবে। তুই থাক তোর ঝামেলা নিয়ে, আমরা গেলাম। কথাগুলো বলেই ত্রিধা দরজার দিকে পা বাড়ায়। তরুণকে এভাবে বেশ শক্ত কণ্ঠে ডেকে ওঠে। আপনি দাঁড়াও। ত্রিধা বিরক্ত নিয়ে পিছে ফিরে তাকায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? এদিকে এগিয়ে এসো, তারপর বলছি। ত্রিধা মুখ থেকে বিরক্তিসূচক চধনি নিঃসৃত করে এগিয়ে আসে তরুণের নিকট, জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনি অবুঝের মতো কেন বিহেভ করছো? ইটস আনএক্সপেক্টেড ফ্রম ইউ। সামনে তোমার বরের যে নির্বাচন, এটা কি ভুলে গেছো? এখন ভোটের জন্য পক্ষ বিপক্ষ উভয় দিকের লোকজনই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তোমার মুখটা অনেকের কাছেই পরিচিত। তুমি জনপ্রিয় ছাত্র নেতা সাদা বালমের বউ, কথাটা তোমার মাথায় রাখা উচিত। এই সময় বিপদ কোন দিক থেকে কোন দিক আসে বলা যায় না, তার উপর রাতের বেলা। আমি তোমাদের নিয়ে রিস্ক নিতে চাই না। বাবা আমাকে কাজের গোডাউন হাতে ধরিয়ে দিয়েছে, আমার পক্ষে এখন যাওয়াও সম্ভব নয়। প্লিজ বুঝো একটু। তরুণ ভুল কিছু বলেনি। এই ভোটের সময়টাতেই তো যত ঝুট ঝামেলা লেগে থাকে। বিপক্ষ দলের লোকেরা সবসময় ওত পেতে থাকে কিভাবে প্রতিপক্ষ দলকে পরাস্ত করা যায়। প্রতিবার এমপি নির্বাচনের আগে ঝামেলাগুলো হয়েই থাকে। সেখানে সাদাব এবার প্রথমবার ভোটে দাঁড়াচ্ছে, তার শত্রুর অভাব নেই। দ্বিধা সব কথা ভেবেই তরুণকে বলে, আচ্ছা ঠিক আছে, যাব না আমরা। এবার হ্যাপি? ইয়া, থ্যাঙ্কস আপি ফর আন্ডারস্ট্যান্ডিং মি। দ্বিধা চলেই যাচ্ছিল, তরুণকে ফের ডেকে উঠে বলে, আপি, আগুন আমাদের সব সময় পোড়াতেই জানে। আগুনের মধ্যে কোনো শীতলতা আসে না। যে আগুন তোমাকে সবসময় পোড়ায়, সে আগুনের থেকে দূরে থাকাই ভালো। আগুনের কাছে শীতলতা আশা করাটা তোমার মস্ত ভুল। যেটা তুমি করছো, প্লিজ দূরে থাকো ওই আগুনের থেকে, যা তোমার অন্তরকে পুড়িয়ে খাঁক করে দিচ্ছে। তূর্ণ? হ্যাঁ আপি, এবার তুমি আসতে পারো। পারলে আমার কথাগুলো ভেবে দেখো। দ্বিধা চলে আসে সেখান থেকে। তরুণ ফের ওর কাজে মনোযোগ দেয়। এখন ওর বেজায় ব্যস্ততা। নিজের কাজের সাথে সাথে বাবার কাজও করতে হচ্ছে। সামনের ডিলটা নিয়ে বেশ খাটাখাটুনি করতে হচ্ছে। সহসাই তরুণের ফোনের মেসেজ টোনটা বেজে ওঠে। তরুণ বেশ বিরক্ত হয়। এই যন্ত্র হোক বা মানুষ, সবসময় ওর কাজের সময় বিরক্ত করতে হবে, একটু শান্তিতে কাজ করার মতোই নেই। ফোনটা উল্টে রাখা ছিল, সেটাকে সোজা করে স্ক্রিনে নজর বোলাতেই তরুণের মুখভঙ্গি পরিবর্তিত হয়। ললাটের মাঝে দু তিনটে ভাঁজ পড়ে, চোখ মুখ শক্ত হয়ে যায়। কিছুক্ষণ ওভাবেই ভ্রু কুচকে তাকিয়ে থেকে ফোনটা হাতে নিয়ে দ্রুত গতিতে টাইপিং করে বোধহয় মেসেজে রিপ্লাই দেয়। তারপর ফের ফোনটা জায়গায় রেখে দিয়ে চেয়ারে গায়ে নিয়ে বসে। অলস ভঙ্গিতে ঘাড় কাত করে বলে, শালা হারামি, মনে হয় তোর উপরে যাওয়ার একটু বেশি শখ। ওকে, ইটস ডাজন্ট ম্যাটার ফর মি। তোর শখ সে খুব তাড়াতাড়ি পূরণ করব। এতদিন তরুণের ভালো মানুষই দেখেছিস, এবার ফানানের হিংস্রতা দেখবি। তোর মরার ঘন্টি ফানান তাড়াতাড়ি বাজাবে। প্রত্যাশা প্রফুল্ল চিত্তে ঘরে আসে তখন প্রায় রাত 10টা বাজে। এতক্ষণ সে ত্রিধার ঘরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। ত্রিধা তাকে বাইরে ঘুগনি খেতে নিয়ে না যেতে পারলেও বাড়িতে নিজের হাতে বানিয়ে খাইয়েছে। এতেই প্রত্যাশা বেজায় খুশি। ঘুগনি খেয়ে আর ত্রিধা আপুর পূর্ণের সাথে আড্ডা দিয়ে তার মন একেবারে ভালো হয়ে গেছে। তবে ঘরে এসে তরুণকে দেখেই চোখ মুখ আধারে ছেয়ে যায়। রাগ লাগে লোকটার উপর। এই লোকের জন্যই তো এক্সট্রা আনন্দ মিস হয়ে গেল। বাইরে ঘুরতে গেলে তো আরো আনন্দ করতে পারতো তারা। নিজে কাজ করছে, নিজে যেতে পারছে না দেখে আমাদেরও যেতে দেয়নি। বদলোক কোথাকার, হিংসুটে লোক। মনে মনে কথাগুলো বলেই তরুণের দিকে ফিরে ভেঙচি কাটে প্রত্যাশা। তরুণ নিজের মতো কাজ করে চলেছে, প্রত্যাশার দিকে তার খেয়াল নেই। প্রত্যাশার রাগ লাগলেও তরুণের সাথে কোনো রূপ কথা বলে না সে। নিজের মতো লাইট অফ করে কাউচে গিয়ে শুতে পারে না, কারণ লাইট অফ করতেই চেঁচিয়ে ওঠে তরুণ। এই মেয়ে, লাইট অফ করলে কেন? দেখছো না আমি কাজ করছি? কাজ করছেন তো কি, আমি ঘুমাবো না?
তো ঘুমাও, নিষেধ করেছে কে? লাইট জ্বালিয়ে ঘুমাতে যাও। লাইট জ্বললে ঘুমাবো কি করে? লাইট না জ্বালালে আমি কাজ করব কিভাবে? তুমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ো, তাহলে চোখে আর আলো লাগবে না। পারবো না। আপনি তো হিংসুটে কেন? কি আশ্চর্য, আমি এখানে হিংসার কি করলাম? আমি তো তোমাকে প্রপার সলিউশন দিলাম। এখন যা বলছি তাই করো। যাও, আলো জ্বালিয়ে এসো। পারবো না, আমার এখন গরম লাগছে। আপনি কম্বল মুড়ি দিয়ে কাজ করুন। তরুণ এবার একটু নড়ে চড়ে বসে, প্রত্যাশার দিকে ঘুরে বসে বলে, আমি কম্বল মুড়ি দিয়ে কাজ করব? হুম। এই প্রত্যাশা, তোমার মাথার স্ক্রু কি কিছুটা ঠিক আছে নাকি সব গেছে? কি মাথায় আবার স্ক্রু থাকে নাকি যে ঠিক থাকবে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি একটা আস্ত পাগল। তুমি তো এসব কিছুই বুঝবে না। আমি পাগল নই। হ্যাঁ, তুমি পাগল নও। ইউ আর কমপ্লিটলি আ সাইকো। সাইকো বুঝেছো? কথাটা বলতে বলতে তরুণ গিয়ে আলো জ্বালিয়ে দিয়ে আসে। প্রত্যাশা এবার একটু বোধ হয় খেপেই যায়। দ্রুত পায়ে তরুণের সামনে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে শুধায়, বাতি নিভালেন কেন? আর আপনি আমাকে ইংরেজিতে পাগল বললেন? ইংরেজি বুঝো তুমি? বুঝবো না কেন? আমি কি স্কুলে যাইনি নাকি? আমি কি অশিক্ষিত নাকি? না, তুমি বহুত শিক্ষিত। তা তুমি কোন ক্লাস পর্যন্ত শিক্ষা অর্জন করেছো? 8। আমি আরো অনেক পড়তাম। বাবা বলেছিল আমাকে আরো অনেক অনেক পড়তে হবে। আমার উপর অনেক দায়িত্ব, সেগুলো পূরণ করতে হবে। কিন্তু তার আগেই মা বাবা মারা যায়। মা বাবা মারা যাওয়ার পর আর স্কুলে যাওয়া হয়নি আমার। প্রত্যাশার গলার স্বর একটু নরম হয়ে যায়। কথাগুলো বলতে গিয়ে মেয়েটা বোধ হয় একটু আনমনা হয়ে যায়। তরুণ জিজ্ঞেস করে, আর স্কুলে যাওনি কেন? আমার পড়াশোনা নাকি অনেক খরচ। চাচা চাচিদের অত টাকা নেই আমার পড়ালেখার খরচ চালানোর মতো, তাই আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, মন খারাপ করার দরকার নেই। তোমাকে আবার এখানকার স্কুলে ভর্তি করে দেব। কবে দেবেন? প্রত্যাশার কণ্ঠে উত্তেজনা। এখন তো বছরের প্রায় শেষ, এখন কোনো স্কুলেই ভর্তি নেবে না। নতুন বছর শুরু হোক, তারপরে একেবারে নতুন ক্লাসে ভর্তি করে দেব। ঠিক আছে? সত্যি আপনি অনেক ভালো। প্রত্যাশার আনন্দিত কণ্ঠ। একটু আগেই না আমি হিংসুটে ছিলাম, তারপর আপির সাথে কি যেন বললে? ও হ্যাঁ, ঝামেলা। এর মধ্যে ভালো হয়ে গেলাম। যখন যেমন কাজ করবেন তখন তাই তো বলবো। এখন একটা ভালো কথা বলেছেন তাই ভালো বললাম। ঠিক আছে, এবার তুমি একটা ভালো মেয়ের মতো ভালো কাজ করো তো। যাও, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। বাতি নিভিয়ে দিন, শুয়ে পড়ছি। বললাম না কাজ করছি। আচ্ছা, আপনি বই পড়েননি কেন? বই পড়লে আপনাকে এখন আর এত কষ্ট করে কাজ করতে হতো না। কে বললো আমি বই পড়িনি? পুরো ভাইয়া বলেছে আপনি বই পড়েন না বলে আপনাকে মা বিয়ে দিয়ে দিয়েছে। আর বাবা এখন কাজ করতে বলেছে, তাই তো আপনাকে এখন এত কষ্ট করে কাজ করতে হচ্ছে। এসব পূর্ণ বলেছে? তরুণের কণ্ঠে বিস্ময়। প্রত্যাশা ওপর নিচ মাথা ঝাঁকায়, শুধায়, হ্যাঁ, আর কি বলেছে জানেন? কি বলেছে? ভাইয়ারও বই পড়তে একদম ভালো লাগে না। ভাইয়াও আপনার মতো এখন থেকে পড়ায় ফাঁকিবাজি করবে, তাহলে মা তাড়াতাড়ি ভাইয়ার বিয়ে করিয়ে দিবে। ভাইয়ার অতি সত্বরই একটা বউ দরকার। কি? পূর্ণ এসব কথা বলেছে তোমাকে? আর ওর অতি সত্তরই একটা বউ দরকার কেন? তরুণের কণ্ঠে দারুণ বিস্ময়। প্রত্যাশা আগের ভঙ্গিতেই বলে, ভাইয়া নাকি সবসময় জিনিস হারিয়ে যায়। মা খুঁজে দিতে দিতে সব সময় বকা দেয়, কান মলে দেয়। ভাইয়ার আর এসব ভালো লাগে না, তাই ভাইয়ার একটা বউ দরকার, যাতে ভাইয়ার সব জিনিসপত্র বউ ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখে। হারিয়ে গেলে খুঁজে দেয়, তাহলে আর মায়ের বকাও খেতে হবে না। ও গ্রেট! সাহেবের এসব কাজ করার যোগ্য বউ দরকার, তাই না? কাল সকালে আমি ওর বইয়ের ব্যবস্থা করছি। ভাইয়াকে সত্যি সত্যি বিয়ে দেবেন নাকি? সকাল হলেই দেখতে পারবে। কথাটুকু বলে তরুণ এগিয়ে যায় নিজের কাজের জায়গায়। ওখানে গিয়ে চেয়ারে বসে পড়ে। প্রত্যাশা ওখানে দাঁড়িয়ে কি যেন ভাবে। অতঃপর তরুণের দিকে এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, শুনুন, একটা কথা বলি। কি হয়েছে? আর এভাবে ফিস ফিস করছো কেন? পুরো ভাইয়ার সত্যি বিয়ে দেবেন? কেন? আরে বলুন না, দেবেন? হ্যাঁ দেব। কেন, কি হয়েছে? পুনু ভাইয়া না একটা মেয়েকে খুব পছন্দ করে। ওই মেয়েটার সাথে পুনু ভাইয়ার বিয়ে দেবেন কেমন? ভাইয়াও চায় ওই মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু ভয়ে আপনাদের বলতে পারে না। ওই মেয়েটার সাথে বিয়ে হলে ভাইয়া সারাদিন আকাশে উড়বে বলেছে। আমি বলে দিলাম এই গোপন কথাটা আপনাকে। বিয়ে হওয়ার আগে মেয়ে দেখতে হয় না, আপনারা যদি আবার অন্য মেয়েকে পছন্দ করে ফেলেন, তাই আপনারা এই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ে দেবেন, ঠিক আছে? প্রত্যাশার কথা শুনে তাজ্জব বনে যায় তরুণ। বিস্মিত লোচনে কিছুক্ষণ চেয়ে থাকে প্রত্যাশার পানে। অতঃপর চোখ মুখ শক্ত করে বলে,
ওর খুব প্রেম বিয়ে সাঁধ জেগেছে না? সকালটা হতে দাও, তারপর ওর সব সাঁধ পূরণ করছি আমি। এই ছেড়ে পাকা ছেলে একটা। তুনের অবশ্য পূর্ণের বিয়ের স্বাদ মেটানোর জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না। পূর্ণ নিজে আসে তুনের ঘরে, দরজায় টোকা দিয়ে অনুমতি নিয়েই ঘরে ঢোকে। ভাইকে কাজ করতে দেখেও নিঃশব্দে প্রত্যাশার পাশে গিয়ে দাঁড়ায়। প্রত্যাশা সবে শুতে নিচ্ছিল, পূর্ণকে দেখে থেমে যায়। পূর্ণ প্রত্যাশার সন্নিকটে দাঁড়িয়ে ফিসফিস করে শুধায়, এই প্রত্যাশা, আমার সাথে একটু এদিকে চলো তো, কথা আছে। ব্যালকনির দিকে ইশারা করে বলে পূর্ণ। প্রত্যাশা ওর মতো ফিসফিসিয়ে শুধায়, কি হয়েছে ভাইয়া? আগে ওদিকে চলো, এখানে বললে ভাইয়া শুনতে পারবে। আচ্ছা চলুন। পূর্ণ প্রত্যাশা ব্যালকনির দরজার মুখে গিয়ে দাঁড়ায়। পূর্ণ বলে, আমি তোমাকে ওই মেয়েটার কথা আর বিয়ের কথা বলেছি, এটা যেন ভাইয়ার কানে না যায়, এইটাই বলতে এসেছিলাম তোমাকে। প্রত্যাশা আকাশ থেকে পড়ার মতো করে শুধায়, কি? এটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি তো ওনাকে বলে দিয়েছি ওসব কথা। হোয়াট? তুমি ভাইয়াকে বলে দিয়েছো? প্রত্যাশা অপরাধী ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ে। পূর্ণের মাথায় হাত চলে যায়। তুমি কি বোকা প্রত্যাশা, ভাইয়াকে কেন বললে? কারণ ও চাইছিল তুই যাকে পছন্দ করিস তার সাথেই যেন তোর বিয়ে দিয়ে বিয়ের শখ পূরণ করা হয়। ও বলে তো তোর উপকারই করেছে পূর্ণ। তোর তাড়াতাড়ি বিয়ে হবে তোর পছন্দের মেয়ের সাথে। ভাইয়ের কথা শুনে চোখ বড় বড় বিস্মিত চাহনিতেই ফ্যাল করে চেয়ে থাকে পূর্ণ। পূর্ণ ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পূর্ণের দিকে চেয়ে আছে। পূর্ণ তূর্ণের দৃষ্টি অপেক্ষা করে ওর কথা শেষ হলে কটমট চাহনিতে প্রত্যাশার দিকে তাকায় পূর্ণ। এই মেয়েটাকে ধরে এক থাপ্পড় মারতে মন চাইছে পূর্ণের। সব দিল ও ভাইয়াকে। কি বোকা এই মেয়েটা। তূর্ণ ওর চাহনি লক্ষ্য করে বলে, এই যে বাবু সাহেব, ওদিকে না আমার দিকে তাকাও। আমি ঠিক করেছি মায়ের সাথে কাল সকালেই তোমার বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো। দেন বিয়ে কি করবে নাকি বিয়ে? শেষ কথাটা ভ্রু নাচিয়ে শুধায় তূর্ণ। পূর্ণ আহত কণ্ঠে পড়ে, ভাইয়া তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? আমি ওর সাথে মজা করে বলেছিলাম, আর ও সত্যি ভেবে তোমাকে এসে বলে দিয়েছে এইসব সত্যি নয় ভাইয়া। তোর যে একটা মেয়ের সাথে চক্কর চলছে সে খবর কিন্তু আমার কাছেও আছে। কি? হ্যাঁ, আমি কিন্তু সব জানি, বাট ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি তাই মাকে বলিনি। কিন্তু তুই তো দেখি বিয়ে অবধি চলে গিয়েছিস। এবার তো তোর বিচার বসাতেই হবে দেখছি। ভাইয়া বিশ্বাস করো, আমার কারোর সাথে চক্কর ফক্কর কিছুই চলছে না। আমি শুধু একটা মেয়েকে পছন্দ করি। তার মানে ও ভুল কিছু বলেনি, তাই তো? ভাইয়া। হোয়াট? চল মায়ের কাছে যাই, ওখানে গিয়ে কথা হবে। পূর্ণ চরম অসহায় চোখে তরুণের দিকে তাকায়। সে জানে ভাইয়া কিছু বলবে না, তবে মাকে আজে বাজে বলে আচ্ছা মতো ধোলাই খাওয়াবে তাকে। অবশ্য ভাইয়ার ধোলাই খাওয়ার চেয়ে মায়ের ধোলাই খাওয়া ভালো। ভাইয়ার ধোলাই মানে মারাত্মক ভয়াবহ জিনিস। সেবার একটুখানি ফুটবল খেলতে গিয়েই বিপক্ষ দলের একজনের সাথে মারামারি করেছিল বলে ভাইয়া উল্টে তার ওপরই রাগ দেখিয়ে কি মারটাই না মেরেছিল তাকে। পুরো 1 মাস জ্বরে ভুগতে হয়েছিল। সেখান থেকেই পূর্ণের গায়ে হাত তোলা কঠোরভাবে নিষিদ্ধ হয় বাড়ি থেকে। ভাইয়াও আর গায়ে হাত তোলেনি সেদিনের পর থেকে। তবে মায়ের থেকে মার খাওয়াতেও ভোলে না তূর্ণ। ভাইয়া ভুল হয়ে গেছে আমার, প্লিজ মাকে বলো না। মা আমার পড়ার চাপ বাড়িয়ে দেবে। বিলিভ মি ভাইয়া, আর কখনো বিয়ে করতে চাইবো না আমি। আর চাইলেও তোমার এই বোকা বউকে কখনো বলবো না, নিজে নিজেই বিয়ে করে আসবো আমি। ওকে, তুমি প্লিজ বলো না কেমন? আসছি আমি ভাইয়া, গুড নাইট। কথাটুকু কোনো মতেই শেষ করেই দৌড়ে বেরিয়ে যায় পূর্ণ। প্রত্যাশা ফ্যাল করে চেয়েছিল। এতক্ষণ দু ভাইয়ের কথোপকথন কতটা ওর মাথার মধ্যে ঢুকলো ঠিক বোঝা গেল না। তবে এটা খুব ভালো মতোই বুঝলো যে সে ফট করে কথাটা বলি বড্ড ভুল করে ফেলেছে বোধহয়। সূর্য ওঠার সাথে সাথেই সূচনা হয় আরও একটা নবদিনের। রাতের আধারে যে কৃত্রিম বাতিগুলো রোশনি ছড়াচ্ছিল সেগুলো এখন নিভেছে। তার বদলে ধরাকে এখন আলোকিত করে চলেছে সূর্যের প্রাকৃতিক রোশনি। পূর্ব আকাশে ঝলমলিয়ে সূর্য উঠেছে। তূর্ণ পূর্ব আকাশের সেই সূর্যের রোশনি গায়ে মাখতে ব্যস্ত। ব্যালকনির পালিশ করা চকচকে লোহার কার্নিশে দুহাত ঠেকিয়ে দাঁড়িয়ে সোজাসুজি চেয়ে আছে পূর্ব দিকে। সকালের নির্মল বাতাস কপালের অবিন্যস্ত চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। সেগুলো আবার কপালে এসে লেপ্টে পড়ছে সমান তালে।
মুখ দেখে বোঝার উপায় নেই যে সে এখন গভীর চিন্তায় মগ্ন। চিন্তা চিন্তা চিন্তা, হ্যাঁ চিন্তা, যে জিনিসটা তরুণের মাথায় সবসময় থাকে। মাথাটা সবসময় ছুটাতে হয় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াটির ন্যায়। না, দৌড় করাতে পারলেই বোধ হয় সব গণ্ডগোল। হ্যাঁ গণ্ডগোল। এই যেমন এখন তরুণের চিন্তার সুতো কেটেছে, ব্রেনটা যেন স্তম্ভের ন্যায় স্থির হয়ে গেছে। সে আর ভাবতে পারছে না কোনো কিছুই। না, ভাবতে পারছে না। কেন কেন কেন? তার মাথা কি নষ্ট হয়ে গেছে? না, মাথা তো ঠিকই আছে। তাহলে সব কিছুর সুষ্ঠু সমাধা তো তার মাথা থেকে দ্বিধাহীন বের হয়েছে সবসময়। তবে এই যা একটা জায়গা, এই একটা জায়গায় এসে তার চিন্তা ভাবনার ঝুলি কেন শেষ হচ্ছে? আর কতদিন? কম তো হলো এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করেছেও। তাকে খুঁজে চলেছে পাগলের মতো। তাহলে কেন পাচ্ছে না ওকে? আজ অবধি তার হুলিয়াটুকু পেল না। এই মানুষটাকে দেওয়া কথা সে কবে পূর্ণ করতে পারবে? কবে তার একমাত্র সম্বলকে তার কাছে ফিরিয়ে দিতে পারবে? কবে শেষ হবে এই খোঁজাখুঁজির খেলা? কবে মিটে যাবে সকল ধাঁধা? কবে পূর্ণতা পাবে এই দরজায় ঠকঠক শব্দে এলোমেলো ভাবনার সুতো কাটে তরুণের। ঘাড় বাঁকিয়ে ঘরের দিকে চেয়ে কণ্ঠ উঁচিয়ে শুধায়। কে? ওপাশ থেকে মানুষটা আওয়াজ দিলে তরুণ গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলেই জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ সকাল সকাল আমার ঘরে আগমন যে? কি দরকার? দরকার তো আছে বহুত। আর হ্যাঁ, এখন একটা শুধু তোর ঘর নেই, এটা প্রত্যাশার ঘর। ভুলে গিয়েছিস? হাউ ফানি! তুমি কি ভুলে যাচ্ছ এটা আমার ঘর? আমি নেহাতি ভালো মনের মানুষ বলে ওকে এই ঘরে ঠাঁই দিয়েছি। তুমি যে কত ভালো মনের মানুষ জানা আছে আমার। শর্ত সামনে থেকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তরুণকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে ত্রিধা। তরুণ ওর পিছে পিছে এসে বলে, আমি খাম্বা না, তুমি লম্বা কম। কি? তুই কি আমার হাইট নিয়ে খোঁটা দিচ্ছিস তন্য? তাহলে শুনে রাখ, মেয়ে হিসেবে আমার উচ্চতা ঠিকই আছে, তুই খাম্বার মতো লম্বা হয়েছিস। তোমার উচ্চতা ঠিক থাকলে আমার উচ্চতাও ঠিক আছে। আই এম অনলি 5'11". এটাকে তোর অনলি মনে হয়? উফ, আমিও না তোর সাথে বাজে তর্ক করছি। কে বলেছে তর্ক করতে? তুই তো আমার পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসছিস। দেখ তন্য, আর কিছু বলিস না। আম লিটারি ডেসপারেট নাও। প্রত্যাশা কোথায়? জানি না, ওয়াশরুমে বোধহয়। তুমি সকাল সকালে এত ডেসপারেট কেন? ওয়াশরুমে কি করছে ও? কি আশ্চর্য, আমি কিভাবে জানবো? হতে পারে শাওয়ার নিচ্ছে। তুমি বলো তোমার কি হয়েছে? ত্রিধা কিছুক্ষণ চোখ ছোট ছোট করেই তরুণের দিকে চেয়ে থাকে। তরুণকে অমন করে চেয়ে থাকতে দেখে ভ্রুজোড়া গুটিয়ে জিজ্ঞেস করে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার সাথে আয়। কোথায়? ব্যালকনিতে, ওখানে বসে কথা বলি। তোর সাথে কথা আছে আমার। কি কথা? ডেসপারেট কেন, শুনবি না? ওকে, চলো। ত্রিধা তরুণ দুজনে গিয়ে বসে ব্যালকনিতে রাখা বেতের চেয়ারে। তরুণ জিজ্ঞেস করে, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? নাথিং ইজ ওকে। কি হয়েছে? খবর রাখছিস কিছু? কি হয়েছে? প্রত্যাশা সকাল সকাল গোসল করছে কেন? আমি কি জানি, করেছে, ওর ইচ্ছা হয়েছে তাই। ওহ, ইচ্ছে হয়েছে তাই? তোদের মধ্যে কিছু হয়নি তো? তোদের বিয়ে হয়েছে ঠিক আছে, তবে মনে রাখিস ও কিন্তু এখনো ছোট। ও ছোট, এটা মনে রাখার কি আছে? আর আমাদের মধ্যে আবার কি? বিরক্ত কণ্ঠে কথাটা বলতে বলতেই থেমে যায় তরুণ। বিস্মত লচনে তাকায় ত্রিধার দিকে। সন্দেহবাদী কণ্ঠে জিজ্ঞেস করে, তোদের মধ্যে কিছু হয়নি বলতে কি মিন করতে চাইছো আপনি? তুই যা বুঝিস তাই। হোয়াট? তরুণের কণ্ঠে চরম বিস্ময়, যেন সপ্ত আকাশ থেকে চুপ করে পড়ল এখনই। 14 বছরের এক কিশোরীকে বিয়ে করতে শুনে যতটা না বিস্মিত হয়েছিল, ও তার থেকেই বহুগুণে বেশি বিস্মিত হয়েছে আপির এমন ধারা কথা শুনে। তরুণ বিস্মিত কণ্ঠে শুধায়, আর ইউ ক্রেজি আপি, তুমি এমনটা ভাবলে কি করে? তোমার মাথায় যে এইরকম একটা ভাবনা এসেছে সেটা দেখেই তো আমি অবাক হচ্ছি। তোমার মাথায় এরকম আজে বাজে ভাবনার উদ্রেক হলো কিভাবে বলো তো? এরকম ভাবনার উদয়ক আমার মাথায় হয়নি, মায়ের মাথায় হয়েছে। হোয়াট? তোমরা কি সবাই একসাথে পাগল হয়ে গেলে নাকি আপি? আমি একটা জিনিস বুঝতে পারছি না,
তোমরা এমনটা ভাবলে কি করে? আমাকে কি কোনোভাবে তোমাদের কাছে ব্রেনলেস মনে হয়? হাউ রিডিকিউলাস। সেই মন ইউর ওভার থিঙ্কিং। তরুণের রাগত স্বর। ত্রিধা নিজেও বুঝতে পারে সেও তখন মায়ের বলা ওসব কথা শুনে হুটহাট এসে ভুলভালভাবে কথাটা তোলাটাই ভুল হয়েছে। সে এবার একটু নরম কণ্ঠে বলে, কুল ভাই, আমার কথা মন দিয়ে শোন। কি হলো? ওইদিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। তরুণ রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। এবারে ত্রিধার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলো বলো, আমার উপর আর কি কি আজে বাজে ব্লেম করার বাকি আছে করে নাও। আরে রাগ করছিস কেন? আগে আমার কথাটা তো শোন। প্রত্যাশা তো বেশ এই কয়েকদিন সকাল বেলায় গোসল করছে। আমি কি কিছু বলছি? আমি বিষয়টা স্বাভাবিকভাবেই দেখেছি, কিন্তু আজ সকালে মা এসে কথায় কথায় কি বলছে জানিস? প্রত্যাশা নাকি গোসল করার কারণ হিসেবে বলেছে ও তোর সাথে থাকছে বলে সকালবেলায় গোসল করেছে। এতে সবাই কি বুঝবে তুই বল? কি? ও আমার সাথে কখন থাকলো? আমার মনে হয় ও তোদের এক ঘরে থাকাটাই মিন করছে। আর ও বাড়িতে এসব কথা বলে বেরিয়েছে? হ্যাঁ। ও আল্লাহ, এই মেয়ে তো এই কদিন আমার মাথা খারাপ করে দিচ্ছিল, এবার আমার চরিত্রটাই একেবারে খারাপ করে দিল। এই মেয়ে এত পাগল কেন? আপনি এ কি কিছুই বোঝে না? জাস্ট অসহ্যকর। ও মোটেও অসহ্যকর নয় আর পাগলও নয়। ও ছোট, এত কিছু বোঝে নাকি? ছোট ছোটর মতো থাকবে। ওকে বাড়িতে এসব কথা বলে বেড়াতে বলেছে কে? মনে তো হচ্ছে ওর গালের দুটো চর মেরে দিয়ে আসি। ওকে আমার সামনে শুধু হাসতে দাও একবার, তারপর দেখো ওর কি হাল করে ছাড়ি। খবরদার তুনু, একদম কিছু বলবি না ওকে। আপনি আমার মাথায় আগুন জ্বলছে। আগুনে পানি ঢাল আর আমাকে ভাবতে দে। কি ভাববে আবার? কিভাবে আমার মাথা খারাপ করা যায় সেটা? হ্যাঁ সেটাই। একটু চুপ থাকবি প্লিজ। ত্রিধার কথায় ওর দিকে কটমট করে তাকিয়ে থেকে চুপ করে যায় তুরো। ওর মাথায় সত্যি সত্যি আগুন জ্বলছে। ওই মেয়েটা এত অবুঝ কেন? কিছুই বোঝে না। আশ্চর্য! এতদিন তাকে পাগল করার পায়তারা করছিল, আজ একেবারে চরিত্র নিয়ে টানাটানি লাগিয়ে দিল। জীবনে এখনো কোনোদিন ভালো করে ফিরেও তাকালো না ওর দিকে। আর এই পাগলের এক কথায় বাড়ির সবাই কিনা কি ভেবে বসেছে। না জানি সামনে আর কি কি করবে এই মেয়ে। চরম বিরক্তিতে কথাগুলো ভাবতে ভাবতে মাথা নিচু করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে তুলো। তবে যতটুকু রাগ কন্ট্রোল করেছিল প্রত্যাশার আগমনে, তা আবার এসে মাথার মধ্যে গেড়ে বসেছে। প্রত্যাশা এসে ত্রিধাকে বসতে থাকতে দেখেই জিজ্ঞেস করে, আপু তুমি? ভালো হয়েছে এসেছো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। দেখো না, আজ শাড়ি পরতে পেরেছি আমি। একটু খারাপ হয়েছে, তবে তুমি একটু ঠিক করে দাও, তাহলে একেবারে পারফেক্ট হবে। আচ্ছা দেব, তুমি এখানে এসে বসো তো প্রত্যাশা। নিজের পাশে চেয়ারটা দেখিয়ে বসতে বলে ত্রিধা। প্রত্যাশা ওর নিকট এগিয়ে গিয়ে অবশিষ্ট 3 নাম্বার চেয়ারটায় বসতে বসতেই একবার তরুণের দিকে খেয়াল করে। ওর দিকে তাকাতেই ভরকে যায় প্রত্যাশা। অমন করে তাকিয়ে আছে কেন লোকটা? মনে হচ্ছে চোখ দিয়েই চালিয়ে দেবে। প্রত্যাশা চেয়ারটা এগিয়ে নিয়ে ত্রিধার গা ঘেঁষে বসে ফিসফিস করে শুধায়, আপু, উনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? ও একটু রেগে আছে, তুমি চুপ করে বসো। আর আমি যা প্রশ্ন করব তার ঠিকঠাক উত্তর দিবে, কেমন? না হলেও কিন্তু আরও রেগে যাবে। প্রত্যাশার মতোই ফিসফিস করে উত্তর দেয় ত্রিধা। প্রত্যাশা মাথা নেড়ে বলে, ঠিক আছে। প্রশ্নগুলো ত্রিধা এবার স্বাভাবিক স্বরে বলে, আচ্ছা প্রত্যাশা, আগের দিন দাদু তোমাকে ঘরে ডেকে কি বলেছিল? আমি তো বলেছিলাম তোমাকে পরে বলবো। প্রত্যাশা, এখন বলো, আমার জানাটা প্রয়োজন। কি হয়েছে আপু? কি সমস্যা তোমার? এত প্রশ্ন করো কেন? আপনি কি জিজ্ঞেস করেছে সেটার উত্তর দিতে পারছো না? ওদের কথার মাঝে তরুণের চোটপাটে বিরক্ত হয় ত্রিধা। ওকে থমকে পড়ে। এই চুপ থাক না ভাই, আমরা কথা বলছি তো। পরপর প্রত্যাশাকে বলে, আচ্ছা প্রত্যাশা, তুমি আমার কথার উত্তর দাও তো। আমি কি করলে দাদু আমার উপর আর রাগ করবে না সেটা বলেছিল? কি বলেছিল তোমাকে? প্রত্যাশা সেদিনের সব কথা ঘুরে পড়ে। ওর কথা শুনে বিস্মিত লোচনে ত্রিধা তূর্ণ একে অপরের দিকে তাকায়। মুহূর্তেই নিজের বিস্ময় ভাবটা কাটিয়ে ত্রিধা প্রত্যাশাকে বলে, ঠিক আছে প্রত্যাশা, তুমি আমার ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এসে তোমার শাড়ি ঠিকঠাক করে দিচ্ছি, কেমন? আচ্ছা। প্রত্যাশা ভয়ে ভয়ে চলে আসে সেখান থেকে। সে কি কোনো
ভুল করে ফেললো নাকি? এমনভাবে আপু জিজ্ঞাসাবাদ করলো কেন? আর এই লোকই বা তার দিকে এভাবে চেয়েছিল কেন? প্রত্যাশা চলে যেতেই ত্রিধা তূর্ণকে বলে, দেখলি তো, তুই শুধু শুধু ওর উপর রাগ দেখাচ্ছিস। ওকে দাদু যা বলেছে ও তাই করেছে, যাতে দাদুর চোখে ভালো হতে পারে। ওর কি দোষ এতে? ও এত অবুঝ কেন? ওর বয়স হিসেবে ও একটু বেশি অবুঝ নয় কি আপি? ওর এটাই দোষ। ওর বয়স এতটাও বেশি হয়ে যায়নি যে ও এসব ব্যাপারে কেউ না বললে এমনি এমনি বুঝে নেবে। ওকে কেউ বুঝ না দিলেও ও অবুঝ হবে না কেন? তাছাড়া ও সহজ সরল। এখনকার বাচ্চাদের মতো ওর মধ্যে অত প্যাঁচ নেই। ও খালি চোখেই যা দেখে তাই বিশ্বাস করে। আচ্ছা, বাদ দে এসব কথা। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি ওকে বোঝাবো এরকম ভুল আর কখনো করবে না। আল্লাহর রহমতে তাই করে আমার উপর একটু ইহসান করো তুমি। তূর্ণ মাথা নিচু করে দু হাতে মাথা চেপে বসে। ত্রিধা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ফের ওকে ডেকে ওঠে, তূর্ণ। বলো। তূর্ণ সেভাবেই থেকে উত্তর দেয়। ত্রিধা বলে, মা সাদাবকে আসতে বলেছে। তূর্ণ চট করে মাথা তুলে জিজ্ঞেস করে, কেন? আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা জানতে চাইছিল। যদি কোনো ঝামেলা হয় থাকে তাহলে মিটিয়ে নিতে বলেছে। আর আজ আসার কথাও বলেছিল। ঝামেলা সেই করেছে, তুমি নাও। তাই ওকে তোমায় ডেকে ঝামেলা মিটিয়ে নিতে হবে। তাও দুজনের মধ্যে একজনকে কম্প্রাইজ করা উচিত। তুমি কি সব কিছু ঠিক করার কথা ভাবছো? যদি সেরকম কিছু ভেবে থাকো তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলো। ঝামেলা মিটবার কথা ভুলে যাও। পারলে ডিভোর্সটা করে নাও, কারণ এরপর যা হবে আমি তোমার উপর কোনো আঁচ আসতে দিতে চাই না। তুই ডিভোর্সের কথা বলছিস? হ্যাঁ। কখনো সম্ভব নয়। সম্ভব নয় কেন? এ প্রশ্নে ত্রিধার হাতটা আপনা আপনি ওর পেটে চলে যায়। কিছুটা বিস্ময় নিয়ে শুধায়, ও কি ওর বাবাকে ছাড়া মানুষ হবে নাকি? হ্যাঁ, ওর বাবাকে ছাড়াই মানুষ হবে, আর ভালোভাবেই মানুষ হবে। বাবার সান্নিধ্য পেলে ও একটা অমানুষে পরিণত হবে, বুঝেছো তুমি? বাবার সান্নিধ্য পেলে ও একটা অমানুষ হবে। প্রত্যাশা দারুণ লজ্জা পেল নিজের বোকামির জন্য। ওর এতটাই লজ্জা লাগছিল যে লজ্জায় আর কোনো কারো সামনে যেতে ইতস্তত বোধ করছিল। ত্রিধা তাকে সরাসরি কিছু না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়েছে অনেক কিছুই। সে তো আর একেবারে বাচ্চা নয় যে কিছুই বুঝবে না। সে নেহাতি জানতো না বলে একটা ভুল করে ফেলেছে, কিন্তু জানার পর বিস্তর লজ্জা ছেয়ে গেছে কিশোরীর অন্তর। ইস, কি ভুলটাই না সে করে ফেলল। কিশোরীর মনে বোধ হয় একটু বেশি লজ্জার সঞ্চার হয়। ত্রিধা নিষেধ করে এত লজ্জা না পেতে, কিন্তু লজ্জার মতো আবেগীয় বস্তু কি আর কারো নিষেধ শোনে? মোটেও নয়। প্রত্যাশার লজ্জা এখন আকাশচুম্বী। সে লজ্জিত আননে ঘরে আসে। মনে মনে খুব করে চায় আজ আর কারোর সামনে যাবে না সে, অন্তত একটু হলেই লজ্জা পাওয়া কমুক। কিন্তু ঘরে এসেই তাকে তূর্ণের মুখোমুখি হতে হলো। তূর্ণকে দেখে সে যার পর নাই অবাক। এ সময় তূর্ণ বাড়িতে থাকে না, তবে আজ এখনো বাড়ি রইল যে। তূর্ণ মাথা নিচু করে কপালে বদ্ধ ও তর্জনী আঙুল ঠেকিয়ে চুপচাপ বসে রয়েছে। প্রত্যাশা কথা বলল না, ভয়ে ভয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। তবে তখনই খ্যাপা সারের ন্যায় এসে প্রত্যাশার তুলতুলে ছোট্ট হাতখানা চেপে ধরল তূর্ণ। প্রত্যাশা অবাক হওয়ার সময়টুকু পেল না। তার আগেই তূর্ণ হিসিয়ে জিজ্ঞেস করে, আমার মাথা খারাপ করেও শান্তি হচ্ছিল না, তাই না? তাই একেবারে সবাইকে দিয়ে আমাকে নিয়ে আজে বাজে চিন্তা করালে। বেয়াদব মেয়ে কোথাকার। অ্যাকচুয়ালি তুমি চাচ্ছটা কি বলবে প্লিজ? আমাকে পাগল বানিয়ে কি তুমি শান্তি পাবে? আমি তোমাকে বাচ্চা ভেবেছিলাম, ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখি আস্ত একটা বজ্জাত। নিজের ক্রোধের কাছে না পেরে ওভার রিয়াক্ট করে ওঠে তূর্ণ। প্রত্যাশার অক্ষিগঠন ভেদ করে কপল গড়িয়ে নীরবে চোখের জল পড়ছে, যেগুলো মিলিয়ে যাচ্ছে গলার ভাঁজে। তূর্ণ তা দেখে ফের পড়ে ওঠে, ন্যাকা কান্না কাঁদবে না মেয়ে, চুপ করো। আমার সামনে কাঁদলে কিন্তু মেরে দেবো একদম। স্টপ, আই সেড জাস্ট স্টপ ইয়োর ক্রাইং। প্রত্যাশা ক্রন্ধনরত কণ্ঠে কোনো মতে শুধায়, লাগছে, ছাড়ুন। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। আগে বলে তুমি এমনটা কেন করেছ? হাউ ডেয়ার। তূর্ণ কথা শেষ করতে পারল না। মেয়েটা ঢলে পড়েছে ওর বাহুতে। তূর্ণ হতবিহ্বল, বিমূঢ় নয়নে কিছুক্ষণ চেয়ে থাকে প্রত্যাশার চোখের
জলে সিক্ত বদ্ধ আখির স্তব্ধ মুখ পারে। মেয়েটা জ্ঞান হারালো। এবারে বোধহয় হুঁশ ফেরে তরুণের। সে এটা রাগের বশে কি করতে যাচ্ছিল? বাচ্চা মেয়েটার সাথে এ কেমন ব্যবহার করেছিল ও? আশ্চর্য। আর ইউ গন ম্যাড ফায়াজ তরুণ? শি ইজ নট অ্যাডাল্ট যে এত কিছু বুঝবে। নিজেকেই নিজে বিড়বিড় করে শুধায় তরুণ। এদিকে নিজের হাতের বাঁধন গড়িয়ে প্রত্যাশার দেহটা আলগা হয়ে যাচ্ছে দেখে প্রত্যাশাকে এবারে আগলে নেয় তরুণ। বাম হাতের বাহুতে ওর ছোট্ট মাথাখানা রেখে ডান হাতের তালুর সাহায্যে আলতো চাপড় মারতে থাকে প্রত্যাশার মুখে। সাথে ডাকতে থাকে ক্রমাগত। না, মেয়েটার কোনো সাড়া নেই। এবারে তরুণ ঘাড়ও হাঁটুর নিচে হাত গড়িয়ে ওকে তুলে নেয় শূন্যে। কয়েক কদম এগিয়ে গিয়ে শুয়ে দেয় শ্বেতরঙা বিছানায়। তরুণ প্রত্যাশার শিয়রের নিকট বসে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা দ্রুত নিয়ে পানি ছিটাতে থাকে মুখে। প্রত্যাশা, এই প্রত্যাশা, ওঠো। এই মেয়ে, চোখ খোলো। প্রত্যাশা। প্রত্যাশার জ্ঞান ফেরে প্রায় 5 মিনিটের মাথায়। জ্ঞান ফিরে চোখ মেলে চোখের সামনে তরুণকে দেখে আবার আলগোছে চোখ বন্ধ করে নিয়ে ওদিকে ঘুরে শোয়। তরুণ জিজ্ঞেস করে, ওদিকে ঘুরলে কেন? আমার দিকে তাকাও প্রত্যাশা। আর ইউ ওকে? প্রত্যাশা সেভাবেই থেকে ছোট্ট উত্তর দেয়, দেখি এদিকে ঘুরো। না। না কেন? আপনাকে আমার ভয় লাগছে। সময় নিয়ে উত্তর দেয় প্রত্যাশা। তরুণ ক্ষণিকের জন্য ওর দিকে তাকিয়ে থেকে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে শুধায়, ঠিক আছে, ঘুরতে হবে না। আমার প্রশ্নের উত্তর দাও। জ্ঞান হারালে কিভাবে? এইটুকুতেই কেউ জ্ঞান হারায় নাকি? আমার ভয় লাগছে। মিনমিনে কণ্ঠে বলে প্রত্যাশা। এত ভয় যে জ্ঞান হারাতে হবে? তরুণের কণ্ঠে বিস্ময়। প্রত্যাশা আগের সুরে উত্তর দেয়, মাফ করবেন। তরুণ ক্ষণকাল ভ্রু কুঁচকে অর্বাণে তাকিয়ে থেকে উত্তর দেয়, কোনটার জন্য মাফ চাচ্ছ? জ্ঞান হারানোর জন্য নাকি নিজের কাজের জন্য? দুটোর জন্যই। আমি সত্যি জানতাম না যে সকালে। এতটুকু বলে থেমে যায় প্রত্যাশা। তরুণ একটা তপ্ত শ্বাস ফেলে বলে, ওকে, লিভ ইট নাও। ফার্দার এমন ভুল যেন আর কখনো তোমার দ্বারা না হয়, নয়তো কিন্তু মেরে ফেলবো তোমাকে। কথাটির বিপরীতে জবাব আসে বেশ কিছুক্ষণ পরে। মেরে ফেলুন আমায়, মেরে ফেলুন। মরতে চাই আমি। মা বাবার কাছে যেতে চাই। আমার একা থাকতে ভালো লাগে না। সবাই কেমন যেন শুধু নিজেদের কথা ভাবে, আমার কথা কেউ ভাবে না। জানেন, একদিন মা বলেছিল এই পৃথিবীর মানুষগুলো বড্ড স্বার্থপর। সবাই নিজের স্বার্থ অন্বেষণে ব্যস্ত থাকে, কেউ কারো ব্যাপারে ভাবে না। তখন স্বার্থ বা স্বার্থপর কোনো কিছুর মানেই বুঝতাম না। মা বাবা মারা যাওয়ার পর বুঝেছি স্বার্থ কি, স্বার্থপর কারা, কে আপন কে পর বুঝেছি। আমি বুঝেছি মা বাবা ছাড়া আমার কেউ কখনো ছিলই না। মা বাবা মারা যাওয়ার পর আমি নিঃস্ব, রিক্ত। আমি রিক্ত হাতে একা একাই এত বড় পৃথিবীতে থেকে কি করব? আমি সত্যি যেতে চাই বাবা মায়ের কাছে। প্রত্যাশা। তরুণের কণ্ঠে চরম বিস্ময়। এই মেয়ের মুখে এমন ধারা কথা সে কখনোই আশা করেনি। আর না ভেবেছিল এই মেয়ের মুখ দিয়ে এত কঠিন কঠিন কথা বের হবে। মেয়েটা এসব কথা শিখল কোথা থেকে? প্রত্যাশা নিঃশব্দে কাঁদছে। তরুণ ওর মুখ না দেখেই সেটা বুঝে ফেলে, কারণ কথাগুলো বলতে গিয়ে যে সে থেমেছে বারে বারে। তরুণ প্রত্যাশার মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায়। নিজের হাতটা পুনরায় গুটিয়ে নেয়, শুধু মুখে বলে, ঠিক বলেছ মেয়ে। এই স্বার্থের দুনিয়ায় অধিকাংশই স্বার্থ খুঁজেই বেড়ায়, তবে সবাই নয়। স্বার্থের দুনিয়ায় শুভাকাঙ্ক্ষীরাও রয়েছে, যারা বিনা স্বার্থে সর্বদা তোমার ভালো চাইবে। খারাপ ভালো সবসময়ই তোমার পাশে থাকবে। দেখো, জীবনে চলার পথে স্বার্থপরদের ফিরে পেয়ে যাবে তোমার শুভাকাঙ্ক্ষী। তুমি তো সবে পৃথিবীটাকে চিনতে শিখেছ মেয়ে। এখনো এই পৃথিবীর অনেক কিছু তোমার জানার, বোঝার, শেখার বাইরে। এখনো কিছুই শেখোনি তুমি, কিছুই দেখোনি। আসল নকলের পার্থক্য বোঝোনি। এখন অবধি শুধু দুনিয়ার চাক্কচিক্য দেখেছ, আধার দেখোনি। তোমার মা বাবা আধার থেকে আগলে তোমাকে চাক্কচিক্যতা দেখিয়েছে শুধু। এখন যখন তারা নেই তোমাকে আগলে রাখার জন্য, তখন একটু একটু করে আধার চিনতে শিখেছ কে তোমার আপন আর কে তোমার পর। তবে এই চেনা জানাতেও এখনো বড্ড কাঁচা তুমি। এখনো অনেক কিছু চিনতে হবে, জানতে হবে তোমাকে। সবে তো তোমার পথ চলা শুরু। এখনই সব বলছো কেন? জানতে চাও না কিছু? শিখতে চাও না কিছু? শুভাকাঙ্ক্ষীর সঙ্গ চাই না বুঝি তোমার? প্রত্যাশা ততক্ষণে ঘুরে তাকিয়েছে তরুণের দিকে।
ততক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিল তরুণের কথাগুলো। এবারে ওর প্রশ্নে বলে, চাই তো। ঠিক আছে, এবার চোখের জল মুছে উঠে পড়ো ঝটপট। আজ তোমাকে নিয়ে যাব তোমার একজন শুভাকাঙ্ক্ষীর কাছে, যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। শুভাকাঙ্ক্ষী আমার? যেতে চাও না তার কাছে? চাই তো, কিন্তু কে সে? তোমার মৈত্রী বুবু। প্রত্যাশার চোখ দুটো জল জল করে ওঠে। আলগোছে মাথা চেপে চকিতে শোয়া থেকে উঠে বসে। উত্তেজিত কণ্ঠে শুধায়, সত্যি মৈত্রী বাবুর কাছে যাব আমরা? রেডি হয়ে নাও তাড়াতাড়ি, নেক্সট 50 মিনিটের ভেতরে বের হব আমরা। আচ্ছা। প্রত্যাশা দারুণ খুশি। কতদিন পর আবার নিজের গ্রামে ফিরবে সে। মৈত্রী বাবুর সাথে দেখা করবে, মা বাবার স্মৃতি মেশানো নিজের ঘরখানায় যাবে। প্রত্যাশার সময় ব্যয় না করে উঠে রেডি হতে চলে যায় দ্রুত। প্রত্যাশা স্থান ত্যাগ করতেই নিজের মনে আওড়ায়, দুনিয়াটা বড্ড স্বার্থপর। সবাই নিজের স্বার্থ হাসিলের প্রচেষ্টায় লিপ্ত। এই স্বার্থ সিদ্ধির জন্য পাপ করতেও অনেকে দুবার ভাবে না। দিনের পর দিন মুখোশের আড়ালে থেকে ভালো মানুষের বেশি অন্যের ক্ষতি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলে নিরন্তর। আর যারা অন্যের ভালো চেয়ে এই মানুষরূপী জানোয়ারগুলোকে থামাতে যায়, তারাই হয়ে যায় মানুষের কাছে অমানুষ। গ্রামের আঁকাবাঁকা অসমতল রাস্তা ধরে এগিয়ে চলেছে তরুণের লাল রঙা জিপ গাড়িটা। শহরের সমতলে রাস্তা ছেড়ে গ্রামের পিচঢালা রাস্তায় ঢুকেছে অনেকক্ষণ আগে, তবুও গন্তব্যে এখনো পৌঁছাতে পারেনি। অতিথিপুর গ্রামটা শহর ছেড়ে অনেকটা দূরে। ওই গ্রামটাতেই প্রত্যাশার নীড়। সেখানে তার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা। সেখানে যাওয়ার খুশিতে ঝলমল করছে তার বদন। সকালে কি হয়েছিল না হয়েছিল এতক্ষণে সেসব বোধহয় ভুলেও বসেছে। তাই তো প্রাণ খোলা মিঠে হাসিতে মেতে উঠেছে ক্ষণে ক্ষণে। আজ আর শাড়ি পরেনি ও। শাড়ি পরতেই নিচ্ছিল, তবে তরুণও নিষেধ করেছে কঠোরভাবে। ও শুনেছে তরুণের নিষেধ, পাছে যদি আবার গ্রামে না নিয়ে যায় সেজন্যে। আজও পরেছে কালো রঙের ফুল হাতা আনারকলি কুর্তা। কালো রঙটা ওর ফর্সা গায়ে ফুটেছে বড্ড। মাথায় জর্জেট ওনাটা পেঁচিয়েছে ভালো মতোই, তবু বাতাসে ওনার ফাঁক গড়িয়ে বাচ্চা চুলগুলো পেরিয়ে কপালে আসতে পড়ছে ক্ষণে ক্ষণে। এ নিয়ে বেশ বিরক্তই সে। এই চুলগুলো এত বিরক্তকর কেন? নিজের বাড়ির রাস্তায় ঢুকতেই মৈত্রীকে দেখতেই গাড়ি থেকে নামার জন্য উতলা হয়ে পড়ে প্রত্যাশা। তুরও গাড়ি থামাতেই প্রত্যাশা গাড়ি থেকে নামতে গিয়েই আটকে যায়। সিট বেল্টটা তাড়াতাড়ি খুলতে না পেরে টানা হেঁচড়া শুরু করে। প্রত্যাশা, ওরকম করছো কেন? ছিঁড়ে ফেলবে নাকি ওটাকে? তুরের ধমকে ওর দিকে মুখ কাছামাছি করে তাকায় প্রত্যাশা, বলে, বললাম এটা বাঁধবো না, তো জোর করে বেঁধে দিলেন কেন? এবার খুলবো কি করে? এটা তো খুলছে না। আমি খুলে দিচ্ছি তো, আগে আমার সিট বেল্টটা খোলার সময় দাও। তাড়াতাড়ি দিন না। দিচ্ছি, ওয়েট। তুরো নিজের সিট বেল্ট খুলে প্রত্যাশারটাও খুলে দিতে প্রত্যাশা গাড়ি থেকে নেমে দৌড়ে মৈত্রীকে গিয়ে জড়িয়ে ধরে। মৈত্রী ও প্রত্যাশাকে উষ্ণ আলিঙ্গনে বুকের মধ্যে আবদ্ধ করে। মাথায় ছোট্ট একটা চুমু খেয়ে বলে, কেমন আছিস মুনা? এই মুনা, কাঁদছিস কেন রে? এখন তো তোর কাছে এসে গেছি, তাহলে কাঁদছিস কেন? চুপ কর সোনা, চুপ কর। প্রত্যাশা কাঁদছে। কথাগুলো বলতে বলতে মৈত্রীও কেঁদে ফেলে। তাদের কান্নাকাটিতে কেটে যায় ক্ষণকাল। তুর্ণ দূর থেকে দাঁড়িয়ে সেসব দেখে। এরপর মৈত্রীর বুক থেকে প্রত্যাশার মাথা তুলতে তুর্ণ চোখ হতে রোদ চশমাটা খুলে গলার কাছে টি শার্টে ঝুরিয়ে এগিয়ে যায় ওদের দিকে। মৈত্রী ওকে দেখতেই চোখে জল মুছে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালোই আছি। এখন এই মুনাকে এনে দিলেন, এখন আর মন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমার বোনকে তোমার কাছে এনে দিলাম, এবার রাখো কিছুক্ষণ তোমার কাছে। কিছুক্ষণ কেন? থাকবেন না আজ? সম্ভব নয় মৈত্রী, ফিরে যেতেই হবে। এসেই যাওয়ার কথা শুরু করে দিলেন, এটা কিন্তু ঠিক না ভাইয়া। তুর্ণ একটু হাসে, বলে, ওকে, আই এম সরি এসেই যাওয়ার কথা বলার জন্য, কিন্তু থাকাও সম্ভব নয় মৈত্রী, বিকেলেই ফিরতে হবে। ঠিক আছে তাহলে নিয়ে যাও ওকে। কোথায় যাচ্ছেন আপনি? কথাটা ফট করে জিজ্ঞেস করে প্রত্যাশা। তুর্ণ বলে, কিছু কাজ আছে আমার, তুমি ততক্ষণ বাবুর সাথেই থাকো, আমি কাজটা মিটিয়ে আসি। প্রত্যাশা বাধ্য বাচ্চার ন্যায় মাথা নাড়ে। মৈত্রী বলে, তাড়াতাড়ি আসবেন ভাইয়া। আসবো, ছোট্ট একটা কাজ আছে, সেটা মিটিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন তাহলে। তুর্ণ প্রস্থান করে সেখান হতে। রওনা দেয় তার ছোট্ট কাজখানা সম্পন্ন করার উদ্দেশ্যে।
যেটা সম্পূর্ণ করার জন্যই তো তার মূলত আজ এই অতিথিপুরে আসা। হুট করে মৈত্রীর সাথে প্রত্যাশার আগমনে অবাক হয়েছে সবাই। মৈত্রী প্রত্যাশার বড় চাচার মেয়ে, তাই সে প্রত্যাশাকে নিয়ে প্রথমে ওদের বাড়িতে এসেছে। প্রত্যাশাকে দেখতেই ওর ছোট চাচার মেয়ে হাফসা হাঁকঢাক করে বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলে। প্রত্যাশার চাচারা কেউ বাড়িতে নেই। এই সময়টায় সব বাইরে নিজেদের কর্মস্থলে থাকেন, তবে দুই চাচি বাড়িতেই আছে। তারা উঠোনে মৈত্রীর সাথে প্রত্যাশাকে দেখে যার পর নেই অবাক। দুজনেই বারান্দায় দাঁড়িয়ে ওর পানে বিস্মিত নয়নে চেয়ে আছে। মৈত্রী ততক্ষণে প্রত্যাশাকে নিয়ে এগিয়ে এসেছে তাদের কাছে। মৈত্রী প্রত্যাশাকে দেখিয়ে বলে, মা দেখো কাকে নিয়ে এসেছি। আপনারা কেমন আছেন বড় মা, ছোট মা? জিজ্ঞেস করে প্রত্যাশা। ওনাদের দুজনের কেউই ওর প্রশ্নের উত্তর দেয় না। উল্টে ওর ছোট চাচি মৈত্রীকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে মৈত্রী, তুই এই ভর দুপুরে একে কোথায় পালি? কোথায় পাবো আবার, এসেছে ও বাড়ি থেকে। কার সাথে এসেছিস প্রত্যাশা? একা এলি নাকি? না ছোট মা, ওনার সাথে এসেছি। তোর বরের সাথে এসেছিস? তা কোথায় সে? তাকে তো দেখছি না, নাকি তোকে রেখেই চলে গিয়েছে? ভাইয়ার কি কাজ আছে সেটা সম্পন্ন করতে গিয়েছে, আবার এক্ষুনি আসবে। নবাবজাদার এখানে আবার কি কাজ? মা এভাবে বলছো কেন ভাইয়াকে? তা কিভাবে বলবো? বিয়ের দিন ওই ছেলের যে হাবভাব দেখলাম, বাবারে বাবা। তোমাদের কাজকর্ম দেখে ভাইয়া ওরকম করেছিল। আমাদের আবার কি কাজকর্ম দেখবে? হ্যাঁ, প্রত্যাশাকে তুই যে বিয়ে করবি আগে ভালোভাবে বলতেই হতো, আমরা দিয়ে দিতাম বিয়ে। তা না, আগে কিছুই বললো না। বিয়ের দিন এসে বরের মাথায় বন্দুক ঠেকিয়ে হাঙ্গামা শুরু করে দিল। বিয়ের দিনই ওরকম হাঙ্গামা করে? আমাদের মান সম্মান খোয়ানোর কি দরকার ছিল? মা বাদ দাও তো ওসব কথা। আর এই রোদের মধ্যে প্রত্যাশা কি ওখানে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? সরো তো দেখি, ঘরে উঠি ওকে নিয়ে। চল প্রত্যাশা। মৈত্রী প্রত্যাশাকে নিয়ে ওদের পাশ কাটিয়ে ঘরে ঢোকে। বাইরে থেকে ওর মা কিছুটা ঠেস দিয়েই পড়েন, বড় লোকের বউ এখন, রোদ কি আর সহ্য হয়? বাতাস কর ওকে মৈত্রী, আমাদের ঘরে তো ওর। মা এত বাজে বকো কেন তুমি? মেয়েটা এলো এইমাত্র, এরই মধ্যে সব শুরু করেছো? ভেতর থেকে কিছুটা ধমকে বলে মৈত্রী। পরপর প্রত্যাশাকে বলে, কিছু মনে করিস না মুনা, জানিস তো মা কিরকম। কিছু মনে করেনি বুবু। এই তো লক্ষ্মীটি, আয় তো বস এখানে। ইস, ঘেমে কি অবস্থা হয়েছে, পানি খাবি? না বুবু, এত ব্যস্ত কেন হচ্ছ? তুমি আমার কাছে এসে বসো তো। মৈত্রী তবুও এক গ্লাস পানি আনে প্রত্যাশার জন্য। তারপর ওর পাশে বসে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে সুস্থে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, তুই ওখানে ভালো আছিস তো প্রত্যাশা? হ্যাঁ, ভালো থাকবো না কেন? ওখানে ওরা সবাই কেমন? ওরা সবাই খুব ভালো বুবু। ভাইয়ার সাথে তো সম্পর্ক কেমন, সব ঠিকঠাক আছে তো? না, উনি খুব খারাপ। সে কি? সব সময় বকে, নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে, আমার সাথে সবসময় চোটপাট দেখায়। আমার তো ওনাকে দেখলেই কেমন ভয় ভয় লাগে। তুমি ওনাকে ওরকম করতে নিষেধ করে দিও তো। মৈত্রী প্রত্যাশার দিকে ছোট ছোট চোখে চেয়ে থেকে বলে, ভাইয়াকে দেখে তো মনে হয় না উনি ওরকম করেন তোর সাথে। তুমি তো সেই বিয়ের দিন দেখেছিলে, আর আজ দেখছো। এইটুকু দেখাতে বুঝবে কেমন করে? মৈত্রী প্রত্যাশার বাহুতে আলতো হাত ছুঁয়ে বলে, তোদের হুট করে বিয়ে হয়েছে তাই হয়তো ভাইয়া ওরকম করছে। তারও তো সবকিছু মানিয়ে নিতে সময় লাগবে নাকি? তাছাড়া ভাইয়া তো একটু রাগই বেশি। দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া তোকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসবে। আমাকে ভালোবাসবে? হুম, উনি তো আমাকে সহ্য করতেই পারেন না, ভালোবাসবেন কেমন করে? ভালোবাসবেই বা না কেন? তুই ভাইয়ার বউ বলে কথা, তার উপর এত মিষ্টি একটা মেয়ে, একেবারে গোলাপ ফুলের মতো। এই ফুলটাকে ভাইয়া ভালো না বেসে থাকতেই পারবে শুনে? দেখিস সময়ের সাথে সাথে তোদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ভাইয়াও তোকে খুব ভালোবাসবে। মৈত্রীর কথায় বোধ হয় কিঞ্চিত লজ্জা পায় কিশোরী। মাথাটা আলগোছে নিচু করে ফেলে। অবশ্য নিজের প্রশংসায় লজ্জা পেল নাকি তরুণের ওকে ভালোবাসার কথা শুনে লজ্জা পেল, সেটা ঠিক বোঝা গেল না। মৈত্রী ওর মুখের দিকে চেয়ে থেকে হেসে শুধায়, কিরে মেয়ে, লজ্জা পেলি নাকি? মুখ লাল হচ্ছে কেন? প্রত্যাশা তড়িৎ নিজের গালে হাত ছোঁয়ায় অসহায় কণ্ঠে বলে, কোথায় লাল হচ্ছে? তুমি ভুল দেখছো। মৈত্রী এবার শব্দ করে হেসে ফেলে। ওর হাতের সাহায্যে গাল থেকে প্রত্যাশার হাত সরিয়ে বলে,
কেন? দেখি দেখি, এই তো লাল হয়েছে। এইটুকু কথাই এত লজ্জা? বাবা! বুবু, মোটেও ওসব কথা আমি লজ্জা পাইনি। তুমি এখন এভাবে হাসছো কেন? তোমার এই হাসির জন্য আমার লজ্জা লাগছে। তুমি চুপ করো না বুবু। অসহায় কণ্ঠে শুধায় প্রত্যাশা। মৈত্রী হাসতে হাসতে বলে, আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। হাসবো না বললেই মৈত্রী প্রত্যাশার দিকে তাকিয়ে আবার হেসে ফেলে। প্রত্যাশা একটা হতাশার শ্বাস ফেলে। তার সত্যি সত্যি এখন মৈত্রীর হাসির কারণে দারুণ লজ্জা লাগছে। অতিথিপুরের স্থানীয় থানায় বসে আছে তরুণ। তার ঠিক সামনে বসে আছে জাদ্রেল টাইপের থানার ওসি মিজানুল ইসলাম। তার মুখ দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে দারুণ তিক্ত বিরক্ত তিনি। তার বিরক্তির কারণটাও এই মুহূর্তে তরুণ বেশ ভালো মতোই বুঝতে পারছে। তাকে এই ভর দুপুরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে আসা হয়েছে, তাই নিয়ে তার ৮০% বিরক্তি। ভদ্রলোক এই সময় আসতে চাচ্ছিলেন না, তবুও তরুণ নামক ব্যক্তির চোটপাটে আসতেই হলো তাকে। তরুণ বেশ আয়েসি ভঙ্গিতেই বিনা কথাবার্তায় প্রায় 10 মিনিটের মতো বসে আছে। তিনি কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর আসেনি তরুণের দিক থেকে। এটাও তার বিরক্তির অন্যতম কারণ। তিনি এবার বেশ বিরক্ত ও শ্লেষাত্মক গলায় বলেন, আপনার কি মতলব বলুন তো মশাই? আমাকে এই ভর দুপুরে বাড়ি থেকে এনেছেন কি সঙ্গের মতো বসে থাকার জন্য? কিছু বলার হলে বলুন, নয়তো যেতে পারেন আপনি। আপনার সামনে বসে থাকা ছাড়াও আমার অনেক কাজ আছে আমার। ভদ্রলোকের কথার বিপরীতে তরুণ দারুণ হেসে শুধায়, বাড়িতে নাকে সর্ষের তেল দিয়ে ভুঁস ভুঁস করে নাক ডেকে ঘুমানোর কাজ? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার। আপনার কিছু বলার হলে দয়া করে বলুন, নয়তো আসুন এখান থেকে। ওকে, আপনি মনে হয় একটু বেশি বিরক্ত হচ্ছেন। এতটা বিরক্ত হচ্ছেন যখন কাজের কথাটা বলেই ফেলি। কি বলেন? হ্যাঁ বলুন। ওহো মিস্টার ইসলাম, আপনার উচিত ছিল অন্তত 1 কাপ চায়ের অর্ডার করা আমার জন্য। আফটার অল এতক্ষণ ধরে বসে আছি বলে কথা, তার উপর আমার কথাবার্তা একটু দীর্ঘ হতে পারে। আপনি এখন চা খেতে চাইছেন? ইয়া। কথা বলার নাম করে চা খেতে চাও আরও এক ধাপ এগিয়ে বিরক্ত হন মিজানুল ইসলাম। তবে এই মুহূর্তে এই আতপাগল লোকটার অভিযোগ শুনে তাকে ভাগাতে পারলেই তার শান্তি। বেশভূষায় বড়লোক বলেই মনে হচ্ছে। এরা আর কিছু পারুক আর না পারুক, টাকার গরমটা বেশ ভালোই দেখাতে পারে। তিনি বিরক্ত ভাবটা মনেই রেখে একজন হাবিলদারকে ডেকেই দুজনের জন্য 2 কাপ চা দিতে বলেন। চা অবশ্য আসে বটে, তবে তরুণ চায়ের কাপে হাতও লাগায় না। তাতে আরেকজন বিরক্ত হয় মিজানুল ইসলাম। চা দিতে বলে চা খায় না, এবার কেমন ধারা মানুষ। আপনি প্লিজ এবার বলেন আপনার অভিযোগটা কি মিস্টার আনান? আগে আপনার সমস্ত অফিসারকে এক্ষুনি জায়গা খালি করতে বলুন। পার্সোনাল টক করব আপনার সাথে। আপনার যা বলার আছে সবার সামনেই বলুন। ইটস পার্সোনাল অফিসার অ্যান্ড আই ওয়ান্ট টু টক উইথ ইউ পার্সোনালি। সো একটু প্রাইভেসির ব্যবস্থা করুন অফিসার। ভদ্রলোক তরুণের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ পরপর সেখান থেকে সেখানে কর্মরত অন্য অফিসার ও হাবিলদারকে জায়গাটা কয়েক মিনিটের জন্য খালি করতে বলেন। তরুণ এবারে কোনো ভরিতা ছাড়াই জবাব দেয়, আফজাল শেখকে অন্য জায়গায় বদলি করা হলো কেন? আর তার জায়গায় নতুন ওসি হিসেবে আপনাকে বসানো হলো কেন? এসব প্রশ্ন করছেন কেন? আর আপনি এসব প্রশ্ন করলেও আমি উত্তরই বা দিতে যাব কেন? এসব কর্তৃপক্ষ সংশোধনীয় প্রশ্ন, বুঝলেন মিস্টার? আপনি আপনার অভিযোগ বলুন। এটাই আমার অভিযোগ। এটা আপনার অভিযোগ? হ্যাঁ, যা জিজ্ঞেস করছি উত্তর দিন জলদি। ওনাকে কেন বদলি করা হলো? আর ওনার বদলির সাথে সাথে নিয়ামুল হক ও মৌপ্রিয়া নাসরিনের কেসটা বন্ধ হলো কেন? ওয়াই? আচ্ছা তেঁদড়া লোক তো আপনি বসায়। কর্তৃপক্ষ তার জায়গায় আমাকে এনেছে। আপনাকে কি বলে কই আনা হয়েছে যে কেন তাকে বদলি করা হলো? আর তাছাড়া এই নিয়ামুল হক আর মৌমিতা নাসরিনী বাকি সত্যি চেনেন না? ওকে, নো প্রবলেম। চেনার দরকার নেই আপনার। শুধু একটা ছোট্ট কাজ করুন। এখানে যারা পুরাতন অফিসার আছে তাদের বলুন ওনাদের কেসের তদন্তের রিপোর্টটা আমাকে দেখাতে। রিপোর্টটা নিশ্চয়ই বদলি হয়ে যায়নি। আরে মশাই, আপনি কোন কেসের কথা বলছেন বলুন তো? ইউ আর কমপ্লিটলি আ পুয়ার ড্রামাবাজ অফিসার। নাটকটা আপনি বড্ড খারাপ করেন। একজন ওসি যখন বদলি হয় তখন তার জায়গাতে যে নতুন অফিসার আসে তাকে সেই থানার সমস্ত কেস সম্পর্কে অবগত করা হয়। সেখানে এটা তো রানিং কেস ছিল, আর আপনি জানেন না কেসটা সম্পর্কে? হাউ ইন্টারেস্টিং। একটু বেশি জানেন মনে হচ্ছে। তবে এটা জানেন না আমাদের ইনফরমেশন বাইরের কোনো লোককে দেওয়া যায় না। এই তো পথে এসেছেন অফিসার। আর ইনফরমেশনের কথাই যদি বলেন সেটা দেয়া যায় কি যায় না আমি
আমি পরে বুঝে নিচ্ছি। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন, কেসটা বন্ধ হলো কেন? অফিসার ক্ষণকাল চেয়ে থাকেন তরুণের দিকে, যেমন কিছু একটা খুব মনোযোগ দিয়ে ভাবেন তিনি। অতঃপর শীতল কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি কি হন ওদের? শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? কেমন শুভাকাঙ্ক্ষী? জানার প্রয়োজন নেই, পরিচয় পেয়েছেন, এবারে উত্তর দিন। আপনি কিন্তু আপনার পরিচয়টা ঠিকঠাক দিচ্ছেন না। অন্যের কেসের ব্যাপারে আপনাকে এভাবে জানানো লিগ্যাল নয়। আমি ওনাদের মেয়ের জামাই, দ্যাটস এনাফ। পেয়েছেন পরিচয়, এবার নিশ্চয়ই উত্তর পেতে পারি। অফিসারের ললাটে দুটিতে ভাঁজ পড়ে, মুখে সন্দেহের ছাপ, তবুও তিনি সুধান। ওনাদের কেসটা এমনি এমনি চালাচ্ছিলেন আগে ঋষি। ওনাদের কেসই ভিত্তিহীন। যেখানে অপরাধী শাস্তি পেয়ে গেছে সেখানে কেস চালানোর তো কোনো মানেই নেই। এমনি এমনি কেস নিয়ে পড়ে থাকার কোনো মানে হয়? অন্য কেসও রয়েছে আমাদের হাতে, তাই কেসটা বন্ধ করা হয়েছে। কেসটা চালাচ্ছিলাম আমি, তদন্ত করেছিলেন আফজল শেখ, অথচ কেস বন্ধ হলো আর আমরা কেউই জানতে পারলাম না। হাউ ফাইন। আপনি কেস চালাচ্ছিলেন? ইয়েস। দেখুন মিস্টার, আপনি হুদাই কেস চালাচ্ছেন। অপরাধী তো শাস্তি পেয়েছে, তাহলে কেস চালানোর কোনো মানে হয় না। তাছাড়া আততায়ীটি শুধু ভিকটিমের উপর গুলি চালায়নি, ভিকটিম নিজেও গুলি চালিয়েছিল ওদের উপর। ঘাত প্রতিঘাত দুই দিক থেকেই হয়েছে। তাছাড়া তদন্তের রিপোর্ট অনুযায়ী ভিকটিম আগে গুলি চালিয়েছিল, তার মানে তার কাছে বন্দুক ছিল। এখন এরকম একটা অজপাড়াগাঁয়ে একজন পশুর ডাক্তারের কাছে বন্দুক থাকাটা অস্বাভাবিক নয় কি? আপনাদের তো ভাগ্য ভালো কেস বন্ধ করেছি, কিন্তু এখনো যদি কেসটা কন্টিনিউ করেন তাহলে ভেজাল বাড়বে। তদন্তে আপনার স্ত্রী জড়িয়ে পড়বে পরোক্ষভাবে। কার ভাগ্য খারাপ আর কার ভাগ্য ভালো সেটা তো প্রপার তদন্তের শেষে বোঝা যেত অফিসার। আর আমার স্ত্রীর চিন্তা আপনাকে করতে বলেছি? আপনি কেস বন্ধ করেছেন কার কথায়? আমি তো এখানে কোনো কেস চালানোর নেসেসিটি দেখতে পাচ্ছি না। অপরাধী? অফিসার, আই নো, এটা আপনিও ভালো করে জানেন আর আমিও ভালো করে জানি। দে আর নট কিলার। তারা হত্যাকারী নয়, তারা শুধু দাবার গুঁটি। তবে রাজা এখনো বাইরেই ঘুরে বেড়াচ্ছে। আমি সেই রাজাকেই ধরতে চাইছি। কেস আপনি বন্ধ করেছেন তার কথায়। আফজল শেখের বদলিতেও গলকাঠি নেড়েছে সে, আর আপনিও তার কথায় এই গতিতে বসে পা না যাচ্ছেন। আই নো এভরিথিং, বাট আমি এটা নিয়ে এখন কিছু বলছি না। শুধু একটা কথাই বলবো, কেস যখন বন্ধ হয়েছে কোনো সমস্যা নেই। ওই কেস সম্বন্ধনীয় সমস্ত রিপোর্ট আমাকে দিন, এবার সমস্তটা আমিই দেখব। আপনি দেখবেন মানে? মানছি আপনি ওদের আত্মীয়, তাই বলে কেসের রিপোর্ট চাচ্ছেন? বাহ বাহ মশাই, একজন সাধারণ জনগণ হয়ে পুলিশের তদন্তের এইসব রিপোর্ট চাইছেন কোন আক্কেলে? আক্কেল আমার ঠিকই আছে অফিসার, আর আমি ওনাদের জামাই হিসেবে তো কেসের রিপোর্টটা চাচ্ছি না। তাহলে কি হিসাবে চাচ্ছেন? এনএসআই এর একজন অফিসার হিসেবে। প্রত্যাশাকে জহুরি চোখে পরখ করে চলেছে ওর দুই চাচি। দুপুরের রান্না গোসল সেরে এসে এবার ওর পাশে বসেছে ওনারা দুজনে। এসে থেকেই অমনভাবে চেয়ে আছে। প্রত্যাশা ওনাদের চাহনিতেই ইতস্তত বোধ করে। মৈত্রীও নেই এখানে, সে গেছে গোসলে। প্রত্যাশা কিছুটা ইতস্তত ভঙ্গিতে শুধায়, কিছু বলবে বড় মা? ওর বড় মা এবারে গলার শ্লেষা পরিষ্কার করে মুখ খোলেন। ভদ্রমহিলার নাম আতিয়া। হ্যাঁ রে প্রত্যাশা, তোর গায়ের গুলো কি সব সোনার? হ্যাঁ বড় মা। এগুলো তোর? সব সময় পরে থাকিস নাকি? তোর দেখি রাজকপাল প্রত্যাশা। এতদিন মা বাপের দুলালি হয়েছিলি, এখন দেখি ও বাড়িতেও দুলালি হয়েই রয়েছিস। সোনার গয়না পরে ঘুরছিস সবসময়, জামা কাপড়ও দেখে তো মনে হচ্ছে অনেক দামি। প্রত্যাশা প্রতিউত্তর করে না। ছোট চাচির কথার পিঠে ওর বড় চাচি বলে, শুনলাম ওরা বিশাল বড় লোক, বিশাল ব্যবসায়ী কারবার। তোর তো কপাল খুলে গেল রে প্রত্যাশা। তা ও বাড়িতে সবাই যত্ন আত্তি করে তো? হ্যাঁ বড় মা। আর তোর বর, সে তো মনে হয় মাথায় তুলে রাখে তোকে। বিয়ের দিন এসে যেমনভাবে বিয়ে করলো, বাপ রে বাপ, এমন ছেলে আমি বাপের জন্মে দেখিনি, যে বিয়ের আসর থেকে বন্দুক দেখিয়ে বর ভাগিয়ে মেয়ে বিয়ে করে চলে যাবে। প্রত্যাশার বড় চাচির কথার পিঠে ওর ছোট চাচি বলেন, হ্যাঁ রে প্রত্যাশা, ওই ছেলের সাথে তোর কবে দেখা সাক্ষাৎ হয়েছিল বলতো? আমরা তো কখনো দেখিনি। ওর বোনের সাথে দেখতাম তোদের গলায় গলায় ভাব, কবে তলে তলে ওই ভাইয়ের সাথেও ভাব জমালি?
আমরা তো দেখতেই পেলাম না। ওনার সাথে ভাব জমায়নি ছোট মা, ওনাকে আমি বিয়ের দিনই প্রথম দেখেছি। বললেই হলো, তোর সাথে ওই ছেলের সাথে ভাব না থাকলে বিয়ের দিন এসে অমন হাঙ্গামা করলো কেন? তোকে বিয়ে করার জন্য অমন উতলা হলো কেন? এ কথার সঠিক জবাব প্রত্যাশার কাছেও নেই। সে যতদূর জানে উনি মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়েছিলেন। ও সে কথাটাই বলে ওনাদেরকে। মায়ের কথায় রাজি হয়েছিল বিয়েতে। আমাদের কি কচি খুকি মনে হয় তোর যে তুই বললেই বিশ্বাস করে নেব? এ কথা তো পাড়ার সকলের মুখে মুখে যে ওই তোর বরের সাথে বিয়ের আগেই তোর কিছু ছিল, সেই জন্যই তো বিয়ের দিন অমন করলো। আর এই ছেলের যা মতিগতি দেখলাম তাতেও বিয়ে করবে মায়ের কথায়। বিয়ের দিন মাকে সাথে এনে গাড়িতে বসে তালা লাগিয়ে এসেছে, নিজের বিয়েতে মাকে এনেও আনেনি। তাহলে বুঝ ও কেমন ছেলে। আর ওর মাই বা তোর মতো একটা মেয়েকে বা ছেলের বউ করতে চাইবে কেন? দেখগে তোর বরের কথাই তোর শাশুড়ি বিয়ে দিতে রাজি হয়েছে, এখন আমাদের সামনে উল্টো গান গাইছিস। না ছোট মা, উল্টো গান গাইছি না। আমাদের বিয়ে নিয়ে ওনাদের কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই প্রত্যাশা। দরজার কাছ থেকে আসা আওয়াজে সবাই একযোগে ফিরে তাকায় ওদিকে। তুরও দাঁড়িয়ে দুয়ারে ওদের তাকাতে দেখেই প্রবেশ করে ঘরের ভেতরে। প্রত্যাশা খাটে বসা ছিল, ওর পাশে দাঁড়িয়ে প্রথমে চোখের রোদ চশমাটা খুলে গলায় ঝুলায়, অতপর পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম প্রত্যাশার দুই চাচি, কেমন আছেন আপনারা? দুজনের কেউই উত্তর দেন না, শুধু কিছুটা বিস্ময় বিস্তৃত চাহনিতে চেয়ে আছেন তুর্যের পানে। এ কি সালাম দিলাম, উত্তর দিলেন না যে? এভাবে সালামের উত্তর দেয় প্রত্যাশার বড় চাচি। উনি ছোট চাচি অর্থাৎ মিতা বেগমকে উদ্দেশ্য করে বলেন,